আসসালামু আলাইকুম। DenovoLaws-এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জহিরুল ইসলাম। আমরা সিপিসির সেকশন 2 এর 22 পর্বের সিরিজ আলোচনা করছিলাম। তার 2 পর্ব অলরেডি শেষ হয়েছে। আজকে হচ্ছে 3য় পর্বের আলোচনা হবে। এর আগে আমরা 2 পর্বে কোড কাকে বলে, রুল কাকে বলে এবং রুল প্রণয়নের ক্ষমতা সুপ্রিম কোর্টকে দেওয়া হয়েছে, এই বিধান কোন ধারায় ছিল, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি আগের 2টা পর্বে। আপনারা আমাদের প্লেলিস্ট থেকে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো আজকে আমরা সিপিসি সেকশন 123 আলোচনা করব। তো চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। সিপিসি সেকশন 2 এর সাবসেকশন 18-তে যে আলোচনাগুলো ছিল তার সাথে কানেক্টেড ধারাগুলো আমরা আলোচনা করছিলাম। সেকশন 2 সাবসেকশন 18 এর সাথে যেই ধারাগুলো পড়তে হবে আমাদের তা হচ্ছে 122, 123, 124, 126 ও 127। এই ধারাগুলো যদি আমরা পড়ি তাহলে রুল সম্পর্কে আমাদের সম্পূর্ণ যে কনসেপ্ট ক্লিয়ার থাকবে। তো আমরা অলরেডি শেষ করেছি 122। আজকে আমরা আলোচনা করব সেকশন 123। তো আমরা 122-এ দেখেছিলাম রুল প্রণয়নের ক্ষমতা সুপ্রিম কোর্টকে দেওয়ার বিধান, আর আজকে আমরা দেখব সেকশন 123। এইটা আসলে কিসের ধারা? এটা হচ্ছে 122 ধারার যেই উদ্দেশ্য সাধনের জন্য বিধান করা হয়েছে, সুপ্রিম কোর্টকে ক্ষমতা দেওয়া হয়েছে, সেই ক্ষমতা বাস্তবায়নের জন্য একটা কমিটি হতে হবে। সেই কমিটিতে কতজন লোক থাকবে, কে কে থাকবে, তাদের সময়সীমা এবং বিস্তারিত আলোচনা বা বিধান 123 ধারায় দেওয়া হয়েছে। তো আমরা এখন দেখব ধারা 123। ধারা 123 এটা হচ্ছে রুল কমিটি গঠন। ধারা 123-এর টাইটেল হচ্ছে রুল কমিটি গঠন। তো ধারা 123-এ কি বলা হয়েছে? বলা হয়েছে 122 ধারায় উল্লেখিত বিষয়ের উদ্দেশ্য সাধনের জন্য প্রথমত আমি এখানে পয়েন্ট পয়েন্ট করে আলোচনা করব। যদি 1 নম্বর পয়েন্ট ধরি তাহলে হচ্ছে প্রথমে বলা হয়েছে রুল প্রণয়ন কমিটি নামে। রুল প্রণয়ন কমিটি, রুল প্রণয়ন কমিটি নামে একটি কমিটি থাকবে। একটি কমিটি থাকবে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বরে আমরা দেখব এই কমিটিতে সদস্য সংখ্যা কতজন হবে। এই কমিটিতে সদস্য সংখ্যা হবে 6 জন। রুল প্রণয়ন কমিটি বা রুল কমিটিতে সদস্য সংখ্যা হবে কয়জন? 6 জন। কে কে থাকবেন এখানে? তো প্রথমেই সুপ্রিম কোর্টের 3 জন বিচারপতি থাকবেন। সুপ্রিম কোর্টের 3 জন বিচারপতি থাকবেন। এই 3 জনের মধ্যে অন্তত একজনের জেলা জজ হিসেবে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 3 জনের মধ্যে অ্যাটলিস্ট একজনের কি থাকতে হবে? জেলা জজ হিসেবে অভিজ্ঞতা থাকতে হবে। জেলা জজ হিসেবে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। জেলা জজ হিসেবে কি থাকতে হবে? 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে 6 জনের মধ্যে আমাদের চলে গেল 3 জন, বাকি থাকলো 3 জন। এখন পরের পয়েন্টে আমরা দেখব এখানে 2 জন দেওয়ানি আদালতে প্র্যাকটিস করেন এমন 2 জন অ্যাডভোকেট থাকবেন। 2 জন অ্যাডভোকেট কোথায় প্র্যাকটিস করেন? দেওয়ানি আদালতে। দেওয়ানি আদালতে দেওয়ানি আদালতে প্র্যাকটিস করেন এমন 2 জন অ্যাডভোকেট থাকবেন। তাহলে 3 আর 2 টোটাল 5 জন, বাকি থাকলো একজন। এই একজন হচ্ছে হাইকোর্ট বিভাগের অধস্তন কোনো দেওয়ানি আদালতের জজ, অর্থাৎ দেওয়ানি আদালতের একজন জজ থাকবেন। তাহলে হাইকোর্ট বিভাগের অধস্তন কোনো দেওয়ানি আদালতের একজন জজ থাকবেন। তাহলে 1, 2, 3, 3, 3, 6। তাহলে আপনাদের রুল কমিটিতে মেম্বার কতজন দরকার ছিল? 6 জন
মেম্বার দরকার ছিল আমাদের রুল কমিটিতে। তাহলে আমরা ব্যাপারটা আরেকবার একটু দেখি। আমরা 123 ধারাতে কি দেখতেছিলাম? রুল কমিটি গঠন। এই রুল কমিটিটা কেন গঠন করার দরকার পড়ে? 122 ধারায় সুপ্রিম কোর্টকে রুল প্রণয়নের যে ক্ষমতা দেওয়া হয়েছে সেটার জন্য একটা কমিটি গঠন করতে হবে। কোথায় বলা হয়েছে? 123 ধারায় বলা হয়েছে। তাহলে প্রথমে আমরা দেখলাম রুল প্রণয়ন কমিটি নামে একটা কমিটি থাকবে, রুল প্রণয়ন কমিটি নামে। এটার মেম্বার সংখ্যা থাকবে 6 জন। তার মধ্যে 3 জন হচ্ছেন সুপ্রিম কোর্টের বিচারপতি, 3 জন সুপ্রিম কোর্টের বিচারপতি, যাদের মধ্যে একজনের জেলা জজ হিসেবে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আর বাকি 3 জনের মধ্যে 2 জন হচ্ছেন অ্যাডভোকেট থাকবেন দেওয়ানি আদালতের, আর একজন থাকবেন হচ্ছে দেওয়ানি আদালতের জজ। এই টোটাল হচ্ছে 6 জন থাকতে হবে মেম্বার। আমি বোর্ডটা মুছে দেন আরো কিছু বিষয় আলোচনা করছি। আমরা এর আগে 2টা পয়েন্ট দেখেছিলাম, এখন আমরা 3 নম্বর পয়েন্টটা দেখব। 3 নম্বর পয়েন্টে আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রধান বিচারপতি অর্থাৎ চিফ জাস্টিস কমিটির সদস্যগণকে নিয়োগ করবেন। চিফ জাস্টিস কি করবেন? কমিটির সদস্যদের নিয়োগ করবেন। প্রধান বিচারপতি সদস্যগণকে নিয়োগ করবেন। প্রধান বিচারপতি সদস্যগণকে কি করবে? নিয়োগ করবেন। তারপরে এই সদস্যগণের মধ্যে হতে একজনকে কমিটির প্রেসিডেন্ট নিয়োগ করবেন। এখান থেকে একজনকে কি করবেন? একজনকে প্রেসিডেন্ট নিয়োগ করবেন। তাহলে প্রথমে আমরা দেখেছিলাম রুল প্রণয়ন কমিটি নামে একটা কমিটি গঠিত হবে, কমিটির সদস্য সংখ্যা থাকবে 6 জন। 3 নম্বর পয়েন্টে আমরা দেখলাম প্রধান বিচারপতি এই এই সদস্যগণকে কি করবেন? নিয়োগ করবেন, এবং এদের মধ্যে একজনকে প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ করবেন। 4 নম্বর পয়েন্ট আমরা দেখব। 4 নম্বর পয়েন্ট হচ্ছে কমিটির সদস্যদের কার্যকলাপের মেয়াদ প্রধান বিচারপতি নির্ধারণ করবেন। অর্থাৎ মেয়াদ কে নির্ধারণ করবেন? প্রধান বিচারপতি। মেয়াদ নির্ধারণ করবেন প্রধান বিচারপতি। বিচারপতি। এছাড়াও একটা ব্যাপার একটু মাথায় রাখলেই চলবে, সেটা হচ্ছে কোনো সদস্য অবসর গ্রহণ করলে কিংবা পদত্যাগ করলে কিংবা মারা গেলে কিংবা কমিটিতে সদস্য হিসেবে কাজ করতে অযোগ্য হয়ে পড়লে প্রধান বিচারপতি উক্ত যে শূন্যস্থান, এই শূন্যস্থানে আরেকজন সদস্য নিয়োগ করবেন। তো নর্মালি আমাদের এই ছিল ধারা 123। আমি শর্টে আরেকবার বলে দিচ্ছি, আপনারা মিলিয়ে নেন যারা যারা নোট নিয়েছেন। প্রথমত 123 ধারাতে বলা হয়েছে রুল প্রণয়ন কমিটি নামে একটা কমিটি গঠিত হবে। এই কমিটির সদস্য সংখ্যা থাকবে 6 জন। 6 জনের মধ্যে সুপ্রিম কোর্টের 3 জন বিচারপতি থাকবেন, যাদের মধ্যে অন্ততপক্ষে একজনের জেলা জজ হিসেবে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। দেন দেওয়ানি আদালতে প্র্যাকটিস করেন এমন 2 জন অ্যাডভোকেট থাকতে হবে। তারপর হচ্ছে হাইকোর্ট বিভাগের অধস্তন কোনো দেওয়ানি আদালতের একজন জজ থাকতে হবে। অর্থাৎ সুপ্রিম কোর্টের যেই রুল প্রণয়ন কমিটি, এই কমিটিতে 6 জন মেম্বার থাকবেন টোটাল, যাদের বিস্তারিত এখানে বলা হয়েছে। তারপর আমরা 3 নম্বর পয়েন্টে দেখলাম প্রধান বিচারপতি কমিটির সদস্যগণকে নিয়োগ করবেন এবং এই সদস্যগণের মধ্য থেকে একজনকে প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ করবেন। 4 নম্বরে আমরা দেখলাম কমিটির সদস্যদের কার্যকলাপের মেয়াদ প্রধান বিচারপতি কি করবেন? নির্ধারণ করবেন। এছাড়াও আমরা এডিশনাল ইনফরমেশন হিসেবে জেনে রাখবো, সেটা হচ্ছে কোনো সদস্য অবসর গ্রহণ করলে, পদত্যাগ করলে, মারা গেলে বা কমিটির সদস্য যদি কাজ করতে অযোগ্য হয়ে পড়ে, তাহলে প্রধান বিচারপতি শূন্যস্থানে আরেকজনকে সদস্য হিসেবে নিয়োগদান করবেন। তাহলে আমরা 122 এবং 123 দেখলাম। ছোট্ট করে মনে রাখতে হবে 122 হচ্ছে রুল মেকিং পাওয়ার দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে 122, আর 123 হচ্ছে রুল মেকিং কমিটির বিধান দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে কমিটি গঠনের বিধান দেওয়া হয়েছে আর এখানে পাওয়ার দেওয়া হয়েছে। তো ডেনোভোলজের এই নিত্য নতুন আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন পরিচিত জনদের কাছে। তো আমরা সিপিসি সেকশন 2 এর যে 22 পর্বের সিরিজ করছিলাম তার মধ্যে আজকে 3 নম্বর পর্ব কমপ্লিট হয়েছে। বাকি যে পর্বগুলো আছে এই পর্বগুলোতে আমরা সেকশন 2 এর যতগুলো সাবসেকশন আছে এবং এর সাথে রিলেভেন্ট যতগুলো ধারা আমাদের পড়তে হবে কিংবা অর্ডার করতে হবে সবগুলো আমরা এই আলোচনায় রাখবো। তো আমরা আমাদের পুরো আলোচনাটা শেষ অবধি আপনাদেরকে আমাদের সাথে চাই। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি জহিরুল ইসলাম, ডেনোভোলজের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম।